রাজধানীর তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা। বাজার ব্যবস্থাপনার উপর ঋণের সুদ হার নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, সমাধানে সতর্ক সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে কয়েক জায়গায় বিক্ষিপ্ত সহিংসতা, ভোট পড়েছে 30 থেকে 40%, জানালেন সিইসি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী 7 প্রতিষ্ঠান, নিলাম শেষে আগামী বছর চুক্তির আশা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ডলারের দর বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা। এদিকে ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণে স্মার্ট পদ্ধতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে সুদ হার নির্ধারিত হবে। বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়। 2022 সালের মাঝামাঝি সময় থেকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল 110 টাকা, যা ছিল এবিবি এবং বাফেট দ্বারা নির্ধারিত রেট। তবে ঋণ পেতে আইএমএফ এর শর্ত অনুযায়ী এবার ক্রলিং পেগ বা দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ডলারের দর 7 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 117 টাকা। নতুন পদ্ধতিতে ডলারের দর একেবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। ফলে ব্যাংকগুলো এ দরের আশেপাশে ডলার বেচা কেনা এবং আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে। দেরিতে হলেও এটাই সঠিক সিদ্ধান্ত। এটা আগে থেকে নিলে পরে আমরা হয়তো অনেক জিনিসই অ্যাভয়েড করতে পারতাম এবং কালক্ষেপণটা আরো কম হতো। এটাতে সেন্ট্রাল ব্যাংকের একটা ইনফ্লুয়েন্স থাকবে, বাজারেরও একটা প্রভাব থাকবে। এদিকে ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হবে। ফলে ব্যাংকগুলো ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করতে পারবে। এর আগে গত বছরের জুলাই থেকে সুদহার নির্ধারণে বাংলাদেশ ব্যাংক স্মার্ট পদ্ধতি অনুসরণ করছিল। এর ফলে ঋণের সুদ প্রতি মাসেই বাড়ছে। গত মার্চে ব্যাংকে ঋণের সর্বোচ্চ সুদ ছিল 13.11%। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা এক প্রজ্ঞাপনে নীতি সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ হার 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে 8.5% নির্ধারণ করা হয়েছে। এক্সচেঞ্জ রেটকে আনস্টেবল রেখে আমি ইনফ্লেশনকে কমাতে পারবো না। কাজেই আমি মনে করি যে এই যে জিনিসটা করা হলো, এটা বাংলাদেশকে একটা পথে নিয়ে যাবে যেখানে এটাকে পরিচালনা করতে হবে। তাহলে হয়তো বছর খানিকের মধ্যে আমরা ইনফ্লেশন লোয়ার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পারবো। এদিকে নতুন এসব সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করলে তা বয়কট করেন সাংবাদিকরা। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা না হয় এ সিদ্ধান্ত নেন তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, তবে সরকার সম্ভাব্য সব সমস্যার সমাধানে সতর্ক। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিকেলে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম যেন বাড়তে না পারে এ বিষয়েও কাজ করছে সরকার। মাননীয় সদস্য, আপনি কোথা থেকে? দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যদের প্রশ্নে উঠে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কথা। প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। জবাবে সরকার প্রধান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে।
যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর সব প্রবেশমুখী যানজট মুক্ত করার পাশাপাশি সড়কে নৈরাজ্য বন্ধে কাজ করছে সরকার। অনেক বাস মালিকদের কম্পিটিশন দেখা দেয়, যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যাপারে আত্মবিক হবেন। দীর্ঘস্থায়ী করতে সড়কে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 30 থেকে 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কম ভোটারের জন্য বৈরী আবহাওয়াকে দুষলেন তিনি। এছাড়া কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন সিইসি। বুধবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। বড় ধরনের গোলযোগ সহিংসতা ছাড়াই শেষ হলো প্রথম ধাপের 139টি উপজেলার ভোট গ্রহণ। বুধবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রথম ধাপে 22টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোই ব্যালট পেপারে ভোট হয়েছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 28 জন প্রার্থী। 2 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন চলাকালে 34 ঘটনায় 25 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 37 জনকে। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। সিইসি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা ইসির দেখার বিষয় না, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা ইসির দায়িত্ব। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি সিইসি। না, এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটকে ঘিরে সংঘর্ষ হয়েছে কয়েকটি উপজেলায়, এতে পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে 25 জন। অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া কয়েকজন প্রিজাইডিং ও পোলিং অফিসারকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে পুলিশ ও বিজিবি সদস্যের উপর হামলা করে প্রার্থী ও কর্মী সমর্থকেরা। ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাও হয়। ঠেকাতে গিয়ে আহত হন 2 পুলিশ সদস্য। হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীও। ওই কনস্টেবলকে রাখা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মনে হলো যে তো সে সময় 20-25 জন, তারা আমার কেউ জামাত ধরে, কেউ গায়ে হাত তুলছে, মানে এরকম পরিস্থিতি। নরসিংদী সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেও হয় সংঘর্ষে আহত হয় 10 জন। 40 মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। মাদারীপুর সদরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সংঘর্ষে জড়ান 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে আহত হন 10 জন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে আহত আরও 4 জন। বগুড়ার গাবতলীতে হাজারখানেক ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানোর দায়ে 2 নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়। জাল ভোটে সহযোগিতা সহ নানা অভিযোগে বগুড়ার এক প্রিজাইডিং অফিসার সহ 3 জন ও জামালপুরে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় লক্ষাধিক টাকা সহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম ধাপের নির্বাচনে 22টি উপজেলায় ইভিএমে ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়েছে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনায়। এ নিয়ে জানাতে বরিশাল ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন। একটু জানতে চাই, বরিশালে কয়টি উপজেলায় ভোট হলো, গণনা কোন পর্যায়ে রয়েছে, আর এখন পর্যন্ত কতটির ফলাফল আসলে জানা গেল? বরিশালের দুটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এই দুটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর বা কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনা ছাড়াই কিন্তু বরিশালের যে নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা বরিশাল সদর উপজেলা পরিষদে রয়েছি, যেখানে কিন্তু কেন্দ্র থেকে ভোটের যারা বিজয়ী হয়েছেন বা কেন্দ্র থেকে যে ভোটের যে তালিকা যারা ভোট পেয়েছেন সেই তালিকা নিয়ে কিন্তু এই কেন্দ্রে আসছেন প্রিজাইডিং অফিসার সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা সেই তাদের রেজাল্ট কিন্তু এখানে জমা দিচ্ছেন। এখানে কিন্তু রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে এবং এরপরেই কিন্তু এখান থেকে জানানো হবে যে আসলে কে বিজয়ী হয়েছেন। আপনারা জানেন যে বরিশাল সদর উপজেলায় কিন্তু 5 জন প্রার্থী তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চেয়ারম্যান পদে, এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু 4 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বরিশালের কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সেক্ষেত্রে বরিশালের কোনো যে নির্বাচন কর্মকর্তা রয়েছে, তার রিটার্নিং কর্মকর্তা, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে বরিশালে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 36 ভাগ ভোট পড়েছে বরিশালের 68টি কেন্দ্রে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু ভোট পড়েছে। সেক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে যে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে 68টি কেন্দ্র, সেখানে আমরা সকাল থেকে দেখেছিলাম যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু সকালে বেশ ভোটার উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কমতে দেখা যায়। এরপরে কিন্তু আসলে যেটি বলা হয়েছিল যে আসলে নারী ভোটারদের উপস্থিতি ছিল কিন্তু সন্তোষজনক এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা কিন্তু নিজেরা আনন্দিত, এবং তারা বলছেন যে এই যে নির্বাচনটি হলো সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই রকমের একটি নির্বাচনে তারা ভোট দিতে অংশগ্রহণ করতে পেরে কিন্তু তারা নিজেদেরকে আসলে বলছেন যে তারা ভোট দিতে পেরেছেন, সেই বিষয়টি কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে এর কিছুক্ষণ পরেই কিন্তু বরিশাল এই উপজেলা পরিষদ থেকেই নির্বাচনের যে ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল এখানে ঘোষণা করা হবে। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কাউন্ট করছেন যে কে কত ভোট পেয়েছেন সেই বিষয়টি নিয়ে। এবং আমরা দেখেছি যে কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা প্রার্থীর সমর্থক রয়েছে তারা কিন্তু মিছিল করেছে। এবং আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাব মুন্সিগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জের গজারিয়ার একটি কেন্দ্র ছাড়া মোটামুটি তো শান্তিপূর্ণই বলা যায় ভোট গ্রহণ হয়েছে মুন্সিগঞ্জে। কতটির ফলাফল এখন পর্যন্ত জানা গেছে? ফলাফল ঘোষণা শুরু হয়েছে কিনা? আর কত শতাংশ ভোট পড়েছে? কত শতাংশ ভোট পড়েছে সেটি এই মুহূর্তে একেবারে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। 7টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 40টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছিল প্রশাসন। সেই কেন্দ্রগুলোর ফলাফলগুলো একে একে কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসছেন। তার মধ্য থেকে এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো ফলাফল একত্রিত করা হচ্ছে, তারপরেই ফলাফলের একটি চূড়ান্ত শীট তৈরি করা হবে। তারপরে প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকদের সামনে, গণমাধ্যমদের সামনে সেটি ঘোষণা করা হবে। আর আপনি শুরুতে যেটি বলেছিলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শুধুমাত্র একটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো উপজেলার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেমন হয়েছে সেটির যদি বলতে হয়, বাকি একটি কেন্দ্র যেটি ছিল হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রটি আসলে একেবারে দুপুরের পরেই রণক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে পুলিশ এবং বিজেপির ওপরে হামলা করা হয়েছিল। সেই হামলার কারণে কিন্তু ভোট গ্রহণ একেবারে শেষ পর্যায়ে প্রায় শেষের 1 ঘন্টা কিন্তু ভোট কার্যক্রম বন্ধ ছিল এবং 4টার দিকে কিন্তু ভোট কার্যক্রম শেষ হয়েছিল। এর আগে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রে সংঘর্ষ হয়েছিল। এর কারণ ছিল এক চেয়ারম্যান প্রার্থী ভোট কেন্দ্রটি দখল করতে চেয়েছিল এবং বিভিন্ন বুথের মধ্যে তারা প্রবেশ করে কিন্তু সেই সমর্থ হয়েছিলেন। সেই কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছিল। যখনই কেন্দ্রটিকে খুলে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিন্তু সাথে সাথে আবারও হামলা করে কিন্তু কেন্দ্রটিতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও স্পানিচর বিভিন্ন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে বিভিন্নভাবে থেমে থেমে কিন্তু ভোট কেন্দ্রে বাধা প্রদান করা হয়েছিল। এই স্পানিচর এবং হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই দুটি কেন্দ্র ছাড়া বাকি শান্তিপূর্ণভাবেই হয়েছে। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, সে বিষয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও অভিযোগ করেন, উপযুক্ত চিকিৎসা না দিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চারদিকে এত গুম আর খুন কেন হচ্ছে সরকারের কাছে জানতে চান তিনি। উপজেলা নির্বাচনের নামে দেশজুড়ে নাটক মঞ্চায়ন করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে নির্বাচন কমিশন ও সরকার পদত্যাগ সহ নতুন করে জাতীয় নির্বাচনের দাবি জানান নেতারা। নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না, তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি। এমপিদের সরকারি বরাদ্দ নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়ালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সস্তা জনপ্রিয়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন চুন্নু। জবাবে স্বৈরাচারের দোসরের মুখে সমালোচনা মানায় না মন্তব্য ব্যারিস্টার সুমনের। এমপিদের সরকারি বরাদ্দ জানা জনগণের অধিকার বলে উল্লেখ করেন এবারই প্রথম সংসদে পা রাখা এই সদস্য। বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। সস্তা জনপ্রিয়তা পেতে নতুন সংসদ সদস্যের বক্তব্য অন্য এমপিদের সম্পর্কে ভুল বার্তা দেবে। মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। পাল্টা জবাবে চুন্নুকে স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেন সুমন। হাইকোর্ট প্রাঙ্গণে তিনি বলেন, সমালোচনার কোনো অধিকার তার নেই। তাছাড়া এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার রয়েছে। আরে কি আশ্চর্য কারবার! একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে, আপনারা আপনারটা ভাগ করে নেবেন। এটার বলার মধ্যে শুনেন, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আয় ও সরকারের বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন। এরপরই জাতীয় সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব। এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র গ্রহণ শেষ হবে সেপ্টেম্বর মাসে। নতুন উৎপাদন বন্টন চুক্তি আকর্ষণীয় হওয়ায় নিলামে ভালো সাড়া মিলবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 7 বিদেশি প্রতিষ্ঠান জরিপের তথ্য কিনেছে। আগামী বছরই চূড়ান্ত হবে বিনিয়োগকারী। সমুদ্রসীমা বিজয়ের পর 2015 সাল পর্যন্ত 4 দফা আন্তর্জাতিক দরপত্রে মাত্র 6 ব্লকের জন্য চুক্তি হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে দরদামে সুবিধা না পাওয়ায় দেশ ছাড়ে বহুজাতিক কোম্পানিগুলো। গত বছর গ্যাসের দাম অপরিশোধিত তেলের দামের 10% করে কর ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে নতুন উৎপাদন বন্টন চুক্তি পিএসসি করে পেট্রোবাংলা। মার্চ মাসে সমুদ্রের অগভীরে 9 এবং গভীরে 15 ব্লকের দরপত্র আহ্বান করা হয়। বুধবার নিলামের প্রচারণায় আয়োজিত সেমিনারে অংশ নেয় 11 বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্থানীয় গ্যাসের 60% যোগান দেয়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে দরকার স্বচ্ছ, টেকসই ও আকর্ষণীয় নীতি। সবার স্বার্থ রক্ষা করে পিএসসি হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর চুক্তি করতে পারলে গ্যাস মিলতে পারে 7 থেকে 8 বছরের মধ্যে। প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, যেটার মাধ্যমে আমরা বিনিয়োগ আকর্ষণ করব, সেটা নতুনভাবে সাজানো হয়েছে। যেমন ব্রেন্ট অয়েলের সাথে থেকে সম্পৃক্ত করা হয়েছে, আগে সেটা ছিল না, আগে সালফারের সাথে ছিল, এবং এর সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই 7টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়।
মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছি। আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস এবং স্লাইমবার্জারের যৌথ জরিপের তথ্যে সমুদ্রে তেল গ্যাসের ভালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয় তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়ার। জানা যায় স্থলভাগে আরও বেশি গ্যাসের অনুসন্ধানে অনশোর উৎপাদন বন্টন চুক্তিও সংশোধন করছে জ্বালানি বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর রাজনৈতিক নয়। বুধবার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, লুর সফরে আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট সমাধান। মন্ত্রী আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে সীমান্তে হত্যা ও নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন মেরি ট্রিভেলিয়ান। বৈঠক শেষে ট্রিভেলিয়ান বলেন, দুদেশের একসঙ্গে কাজ করার অনেক খাত রয়েছে। এ সময় বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে পাশে থাকার আশ্বাস দেয় যুক্তরাজ্য। দুদেশের একসাথে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের সাথে দক্ষতা বিনিময়, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাজ্য কাজ করবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে কথা বলেন। তিনি জানান, ভারতের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে সীমান্তে হত্যা বন্ধের ইস্যু। সীমান্তে যারা প্রহরী, দুই পক্ষেই যারা আছে, তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। 14 মে 2 দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা হবে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা একদিকে কাজ করছি। মন্ত্রীর দাবি, গাজা নিয়ে মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল ও তীরনই হাট এলাকার ইয়াসিন আলী। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে নিহত 2 জনের মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। বিএসএফের গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহতের তথ্য নিশ্চিত করে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েত হাসান জানান, পতাকা বৈঠকে এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবে বিএসএফ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা ও সহায়তা অব্যাহত রাখায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মূল লক্ষ্য এখন, জানিয়েছেন জাতিসংঘের এই সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। তার মতে, গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন সংকটে বিশ্বের মনোযোগ হারাচ্ছে রোহিঙ্গারা। দাতা সংস্থাগুলো একই কারণে মানবিক সাহায্য অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে। তাদের নিজ দেশে ফেরানোর প্রশ্নে মহাপরিচালকের দাবি, মিয়ানমারে শান্তি না আসলে এমন উদ্যোগ রোহিঙ্গাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শামিল হবে। 5 দিনের সফরে গত 5ই মে ঢাকায় আসেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা করছে IOM। আমরা স্যানিটাইজেশনের পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছি। কোনোভাবেই যেন রোহিঙ্গাদের মানবিক সাহায্য বন্ধ না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 163তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরুর স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে চলছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। সিরাজগঞ্জের 3, কুষ্টিয়ায় 2 ও নওগাঁয় একদিনের কর্মসূচি উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নৃত্য, নাটক, আবৃত্তি ও সঙ্গীত। প্রফেসর শিশির কুমার রায়
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহ কুঠির বাড়িতে চলছে 2 দিনের উৎসব। 163তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে উৎসবের উদ্বোধন হয়। দিনভর চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রবীন্দ্র ভক্তরা। এখানে যেমনি আপনারা কুঠিবাড়ি দেখছেন, আমরা ওখানে জোড়াসাঁকো দেখি, এবং রবীন্দ্রনাথ যেন মনে হচ্ছে আমাদের সমগ্র জাতিটাকে একাত্ম করে দিয়েছে। রবীন্দ্রনাথের জন্মদিনে শিলাইদহে এসেছি, সেটা মানে আমার কাছে একটা সত্যি স্বপ্নের মতো ব্যাপার। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি মিলনায়তনে 3 দিন ব্যাপী জন্ম উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নৃত্য, নাটক, আবৃত্তি ও সঙ্গীত। অনেক আনন্দ করে ধুমধাম করে পালন করে থাকি কবিগুরুর জন্মবার্ষিকী। নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাছারি বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে এসে মুগ্ধতার কথা জানান অনেকে। রবীন্দ্র কুঠি বাড়িতে আসি, বাট আমরা উপভোগ করি অনেক অনেক প্রোগ্রাম, অনেক হচ্ছে নাচ গান, অনেক কিছু হয়। রবীন্দ্র গবেষকরা জানান এসব কাছারি বাড়ি অনেক কালজয়ী লেখনীর সাক্ষী, যাতে ফুটে উঠেছে বাংলার প্রতিচ্ছবি। শাস্তি গল্পের দুঃখীরাম, শ্রীদাম, চন্দ্রা, রাধা, এরা তো খুব সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, নিচু তলার মানুষ। সেই মানুষের কথা রবীন্দ্রনাথ তার সাহিত্যে আনছেন। কবি হিসেবে সেই শ্রেণীকে উত্তরণ ঘটিয়ে অতিক্রম করে সাধারণ মানুষকে ভালোবেসেছেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠির বাড়ির আশেপাশে গ্রামীণ মেলা বসেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।